হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। আজকে আমাদের সঙ্গে আছে প্রীতম সরকার আর জিলেট সাকসেস স্টোরি নিয়ে আমরা আবার এসেছি। তো স্টুডেন্ট যে আছে সে জিলেটের কত র্যাঙ্ক করেছে, কোন কলেজ থেকে আসছে আর এখন কোন ডিপার্টমেন্ট আছে সব আমরা জিজ্ঞেস করে নেবো। তো ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন তোমার এই সাকসেসের জন্য। তুমি তোমার স্টোরিটা বলবে, তো তার আগে বলে দাও জিলেটের কত র্যাঙ্ক এসছে তোমার। আমার এসছে 49 র্যাঙ্ক। জিলেট আর 49 র্যাঙ্ক, ওবিসি র্যাঙ্ক 9। ওবিসি র্যাঙ্ক 9। মার্কস কত ছিল? মার্কস ছিল 37.8334। এই হচ্ছে ওর র্যাঙ্ক কার্ড, দেখতে পাচ্ছ। প্রীতম সরকার 49 মেরিট র্যাঙ্ক, জিএমআর যেটা জেনারেল র্যাঙ্ক, আর ওবিসিবিতে আছে 9 র্যাঙ্ক। তো ওর সঙ্গে আমরা ডিটেলস ডিসকাশন করব। তো আর এবার যারা আছে নেক্সট, এই তো জাস্ট আর 5 মাস পর এক্সাম আছে জিলেটে, তাদের জন্য আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। কিভাবে পড়াশোনা করতে হবে, আর ওর অলরেডি সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল না, আর্টস ব্যাকগ্রাউন্ড ছিল, তো আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে কী করে ও স্ট্রাগল করে নিজেকে তৈরি করেছে। আউট অফ অলমোস্ট 14,000 to 15,000 স্টুডেন্ট এক্সাম দেয়, সেখান থেকে 49 র্যাঙ্ক করা একটা খুব খুব মানে টাফ কন্ডিশন তাদের জন্য যারা সায়েন্স থাকে না। তো কিভাবে তুমি এটা অ্যাচিভ করেছো, তো তার আগে তোমাকে আমাদের একটা ছোট্ট উপহার দিতে হবে। তো এটা আমাদের মেডেল অলরেডি লেট হয়েছে। তো লেট হওয়ার পিছনে কারণ কি, আমাদের যে অলরেডি আগে প্রোগ্রাম ছিল তখন আসুনি কেন? মানে অ্যাকচুয়ালি আমার বাড়ি কোচবিহারে, তো অনলাইন ব্যাচেই ছিলাম আমি। অনলাইন ব্যাচে থাকার কারণে আর কি মানে এতটা ডিস্টেন্সের জন্য আসা তার হয়নি, জন্যই আর কি আসা আর হয়নি। কলেজের প্রেশার, কলেজের প্রেশার, ইউনিভার্সিটির প্রেশার। হ্যাঁ এখন তো প্রেশার আছেই প্রচুর। ওকে, তো ক্লাস স্টার্ট হয়ে গেছে ওর জন্য এই গিফটটা রয়েছে 49 র্যাঙ্ক। তো থ্যাংক ইউ। শুভজিৎ একাডেমির জন্য বেস্ট একটা তোমার কাছে এটা সারা জীবনের কি বলে লাইফ টাইম একটা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড থাকলো। তো তুমি এই যে প্রিপারেশনটা শুরু করেছো, তার আগে আমি জানবো যে তোমার বাড়ি কোথায় আর কোন কলেজ থেকে ডিপ্লোমা করেছো। আমার বাড়ি কোচবিহারে, আর আমি এসএন বোস গভর্নমেন্ট পলিটেকনিক থেকে ডিপ্লোমা করেছি, যেটা মালদায়, মালদার সামসিতে অবস্থিত। মালদাতে আছে। হ্যাঁ, তো মালদাতে আছে। তোমার প্রিপারেশন জার্নি যখন শুরু হলো, তো এক্স্যাক্টলি তুমি কবে থেকে ঠিক করেছো যে আমাকে জিলেট পড়তেই হবে, আর তোমার ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো করে বলো। কি 10-এর পর কি করেছিলে ক্লাস 10? আফটার 10th আমি মানে সায়েন্স নিয়ে একটু ভয়ই পেতাম, কারণ মানে ম্যাথস তখন আর কি দুর্বল ছিল আমার প্রচুর। ক্লাস mainly। 10-এ ম্যাথ দুর্বল ছিল? হ্যাঁ, ক্লাস 10-এ ম্যাথস দুর্বল ছিল, কারণ মানে স্কুলের প্রেশার যেরকম ছিল আর কি, আর সেই হিসাবে মানে ম্যানেজ করতে পারছিলাম না আর কি বিষয়টা সবকিছু নিয়ে। তো ওই ভয়ে ওই আর্টস ভয়ে মানে সায়েন্সের থেকে দূরেই থাকতাম আমি, হ্যাঁ। মেইনলি সায়েন্স থেকে দূরেই থাকতাম। তারপর নেক্সটে তোমার নেক্সটে আর্টসের প্রিপারেশন যখন শুরু করেছে, তখন ব্রেন্ডে কি ছিল যে আমাকে ডিপ্লোমাতে যেতে হবে, না তখন অলরেডি প্ল্যান ছিল? তখন মানে মেইনলি ক্লাস 11-এ যখন উঠলাম তখন তো জিওগ্রাফি ছিল, ওই জিওগ্রাফি নিয়ে পড়ছিলাম, ভালোই ছিল। তারপর ক্লাস 12-এ এসে মানে মাইন্ডে আসলো যে না, এটা দিয়ে মাইন্ডে কেন এলো যে আমাকে একটা প্রফেশনাল সার্টিফিকেট বা প্রফেশনাল ডিগ্রির দিকে যেতে হবে? এটা কার থ্রুতে এসে, কি মোটিভেশন কার হয়েছিল? থ্রুতে, মেইনলি আমার একজন ইংলিশ টিচার ছিলেন আর কি, উনি গাইড করলেন আমাকে যে এই মানে আর্টস নিয়ে পড়ে এইভাবে ওই বিএ এমএ এইসব ডিগ্রি নিয়ে মানে খুব একটা খুব একটা লাভ হবে না, এফিশিয়েন্ট জব হবে না আর কি জব জিনিসটা। হ্যাঁ, জবে আসবে না। হ্যাঁ। তো তাই আমি ওই ডিপ্লোমাতে আসার মানে ডিসিশন নিলাম। তো এইচএস দেওয়ার পর তারপর ওই জেক্সপো থ্রুতে আর কি অ্যাডমিশন হয় আর কি এবার পলিটেক। তুমি ফার্স্ট ইয়ার থেকে আহ, তো প্রথম থেকে কি প্ল্যানিং ছিল যে আমি জিলেট দেবো, না ফার্স্ট ইয়ারে তোমার কি মোটিভ ছিল? ফার্স্ট ইয়ারে মেইনলি মোটিভ ছিল যে মানে আর্টস থেকে সায়েন্সে, সায়েন্সের সাবজেক্ট হ্যাঁ ডিপ্লোমাতে? সায়েন্সের সাবজেক্ট। তো ফার্স্ট অফ অল তো দেখেই মানে পুরো শক আর কি, এমন একটা সিচুয়েশন যা সবারই হয় আর কি, যারা আর্টস থেকে আসে সেটা মানে তারা বুঝবে আর কি বিষয়টা। তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ফিজিক্স, এসে তো মানে জিওগ্রাফি তো আর নেই। জিওগ্রাফি তখন তো স্ট্রেট মানে মানে এমন একটা সিচুয়েশন মানে কি করব, মানে মনে হচ্ছিল যে ভুল জায়গায় চলে এসেছি। এমন একটা সিচুয়েশন হয়ে গেছিল আর কি। ওখান থেকে ওভারকাম করা, তারপরে হুম। জিলেটে আসা, মানে তুমি ফার্স্ট ইয়ারটা ম্যানেজ কিভাবে করেছিলে? ফার্স্ট ইয়ারটা ম্যানেজ মেইনলি ওই ইউটিউবে, মানে কি কলেজে এসে তারপর মানে প্রফেসররা যা মানে আর কি পড়াতেন, টিচাররা সেগুলো বুঝতে পারতে? সেগুলো মেইনলি মানে তখন বুঝতেই পারতাম না, ক্লাসে কিছু বুঝতে পারতে না, কিছু তার বুঝতে জন্য তুমি পারতাম না। বাড়ি এসে ইউটিউবে হ্যাঁ, ভিডিও দেখতে? হ্যাঁ। তারপর ওই ইউটিউবে খোঁজাখুঁজি শুরু করলাম, ইউটিউবে খুঁজতে খুঁজতে তারপর
মানে অনেক ফ্রি কন্টেন্টস ছিল, মানে প্রচুর হেল্প করেছে ওই ফ্রি ইউটিউবে কন্টেন্টস। কিন্তু অনেক সোর্স আছে, হ্যাঁ সমস্ত চ্যানেলেই সোর্স আছে। হ্যাঁ ইউটিউব থেকে যারা আর্টসে আছো বা ক্লাস 10 আছো তাদের জন্য কিন্তু সুবিধা হবে যে এটা বেসিক, মিনিমাম বেসিকটা দরকার, নাহলে জিলেটে এসে জিলেট প্রিপারেশনে কিন্তু প্রবলেম হবে, তাই না? তো হ্যাঁ। জিলেট শুরু করলে কবে থেকে, বা আমাদের ব্যাচ কবে থেকে নিয়েছো? জিলেট হুম। সবার আগে মানে ফার্স্ট ইয়ার এসছি, ফার্স্ট ইয়ারে আসার পরে ওই ইউটিউব থেকে মানে ওই ফ্রি কন্টেন্টস এগুলো দেখে দেখেই মানে আমার মানে সায়েন্সের প্রথম প্রিপারেশন স্টার্ট। মানে সায়েন্স নিয়ে চর্চা স্টার্ট হয়েছিল প্রথম প্রথম। ভালো লাগছিল প্রথম প্রথম? প্রথমে তো একটু প্রেসার ছিলই, কারণ ওই এমনিতেই সাবজেক্ট চেঞ্জ, হুম। সাবজেক্ট চেঞ্জ হওয়ার পর ওইটুকু তো চাপ নিতেই হবে, এটুকু মেনেই নিয়েছিলাম আমি। তারপর আহ, পড়ছিলাম মানে ইউটিউবের সব কন্টেন্ট, মানে প্রচুর হেল্প করেছে করে। তারপর ফার্স্ট ইয়ারটা কাটলো সেমিস্টারের জন্য, সেমিস্টারের জন্য। সেমিস্টারের জন্য তোমার ইউটিউবটা এনাফ ছিল? হ্যাঁ ইউটিউব ফার্স্ট সেম সেকেন্ড সেম এনাফ ছিল? এনাফ ছিল। তাহলে এই সেকেন্ড ইয়ার থেকে জিলেট শুরু করলে না থার্ড ইয়ার থেকে? মানে ফার্স্ট ইয়ার কমপ্লিট হয়ে যাওয়ার পরে হুম। আমি ওই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়া বাদ দেইনি আর কি, কারণ ছেড়ে চলেছো, জানো যে ছাড়লে হবে না। হ্যাঁ আমি জানি ছাড়লে হবে না, ছাড়লে হবে না, এই কারণেই মানে কন্টিনিউয়াসলি আমি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ পড়ে গেছি, কারণ আমি জানি আমার বেস মানে একদম জিরো থেকে স্টার্ট হয়েছে জাস্ট ডিপ্লোমা। ছাড়লে আবার জিরো হয়ে হ্যাঁ যাবে। ছাড়লেই আবার জিরো হয়ে যাবে, কারণ ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রির একটা জিনিস চর্চায় না থাকলে বেশি দিন মাথায় থাকবে না। তাহলে তুমি 1 ইয়ারের ব্যাচ নিয়েছিলে হ্যাঁ আমাদের এখানে? তারপর সেকেন্ড ইয়ার তো ওইভাবেই মানে আমি ক্লাস সেকেন্ড ইয়ার এরকম চলছে? 11-12 এর মানে যা আর কি সাবজেক্ট টপিকস গুলো আছে সব মানে পড়েছি, বেসিক স্ট্রং হয়েছে? বেসিক মোটামুটি স্ট্রং করেছি। আর দেন থার্ড ইয়ারে উঠে তারপর দাদার কাছ থেকে ব্যাচ নিয়েছি, ওই অনলাইন ব্যাচ, মেইনলি 1 ইয়ার অনলাইন তুমি ব্যাচ। তো কোচবিহারে না মালদায় থাকতে? হ্যাঁ আমি থাকতাম মালদায়, মানে বাড়ি কোচবিহারে, মালদায় থাকতাম। কোনোদিন এরকম ফিল হয়েছে যে অনলাইন আছি বলে আমার কম কন্টেন্ট আসছে বা উইক কন্টেন্ট আসছে, দাদা ভালো কন্টেন্ট দিচ্ছে না অনলাইনে? না না আলাদা সেরকম কোনো ব্যাপার নেই, দাদা মানে অনলাইনে যতটা দেয় এনাফ। অফলাইন অনলাইন সেমি ক্লাস থাকে? হ্যাঁ সেমি ক্লাস লাইভ টেলিকাস্ট চলে, দুটোই সেম? মানে অনলাইনের ব্যাপারটা কি যে তোমাকে নিজের থেকে কনসিস্টেন্ট থাকতে হবে, যে মানে কেউ তোমাকে অফলাইনে বলতে আসবে না। অফলাইনে যদি থাকো তাহলে মানে কোনো মানে ভুল যদি করো তাহলে তোমাকে বলার কেউ থাকবে যে হুম। এই তুই মানে পড়ছিস না, আসিসনি কি কেন, করছিস, আসিস নি কেন, কালকে এরকম ক্লাস একটা ব্যাপার। করিসনি কেন? হ্যাঁ এরকম ওই একটা ব্যাপার। জিনিসটা অনলাইনে তো পসিবল হবে না, হ্যাঁ আর যে তুমি অনলাইনে ওটা ফাঁকি পসিবল। মারছো না কি করছো কেউ দেখতে যাবে না। হুম। তো অনলাইন থেকে র্যাঙ্ক করা যায়, হ্যাঁ কন্ডিশন কি? কনসিস্টেন্সিটা হ্যাঁ, মেনটেন করতে হবে। কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, সেলফ ডিসিপ্লিন নিজের হ্যাঁ। উপর থাকতে হবে, যে আমাকেই পড়তে হবে, কেউ আসবে না বলতে। হুম। তো এবার তোমার এই যে জিলেট দেওয়া, এই প্ল্যানিংটার পিছনে কি যাদবপুরই ছিল মোটিভেশন? হ্যাঁ মোটিভে যাদবপুরই ছিল মানে আমি। যাদবপুরই পেতে হবে? হ্যাঁ যাদবপুরই পেতে হবে, আর আমি তো এটাও প্ল্যান করেছিলাম যদি যাদবপুর এবছর না হয় আরেকবার ড্রপ দেবে? তাহলে ড্রপ ড্রপ না নিয়েও হোক, মানে যদি ধরো যে একটা একটা কলেজে কলেজ যদি পেয়েও গেলাম তাহলে সেই কলেজের সাথে সাথে প্যারালালি আমি যাদবপুরের জন্য এই নেক্সট যাদবপুরের ক্রেজ কবে থেকে মাথায় ঢুকেছে? ক্রেজ মেইনলি সেকেন্ড ইয়ার থেকে, মানে যখন আর কি ভেবেছিলাম যে জিলেট দেবো তখন থেকেই যাদবপুরের ক্রেজটা মানে ফার্স্ট কি কোথা থেকে জানতে পারলে, মানে ফার্স্ট থিং? মানে অ্যাকচুয়ালি আমাদের মানে পলিটেকনিক যে কলেজে পড়তাম আর কি, সেই কলেজের ম্যাক্সিমাম টিচাররাই আর কি যাদবপুর থেকে পাস আউট ছিলেন, আচ্ছা তো আচ্ছা, তাদের কাছ থেকেই আর কি গভর্নমেন্ট শুনেছিলাম। কলেজ তো? হ্যাঁ গভর্নমেন্ট কলেজ। তারাই মোটিভ, তারা জানিয়েছে যে হ্যাঁ অলরেডি স্যাররা যাদবপুর থেকে হ্যাঁ আসবে। স্যাররা যাদবপুর থেকে এসেছেন, আর স্যাররা বললেন যে আহ, মানে তোকে যেতেই হবে আর কি, এরকম ভাবে মানে আর কি ওরা ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল মোটিভেট ছিল? করতো। হ্যাঁ ডিপার্টমেন্ট ইলেকট্রিক্যাল। তারপরে এই যে কম্পিউটার সায়েন্সের শিফট, তার আগে আমি জানতে চাই যে জিলেট প্রিপারেশন যখন চলছে, তো এখান থেকে তুমি কোন কোন জায়গাতে তোমার বেনিফিট হয়েছে লেকচার দেখার পরে দাদার মানে প্রচুর কোশ্চেন সেটস প্র্যাকটিস করার জন্য প্র্যাকটিস সেটস প্রচুর ছিল, ক্লাসে? সেগুলো থেকেই প্র্যাকটিস করতাম। দেন মক টেস্ট গুলো আমি দিতাম। মক টেস্ট সব দিয়েছো? হ্যাঁ। আচ্ছা, ক্লাসে তোমার একটা জিনিস আমি একটু পর জিজ্ঞেস করবো, অনেক ছেলের ডাউট আছে এবছর যারা পড়ছে। হুম। আচ্ছা, ক্লাসে যখন যখন কোনো লেকচার হতো, লেকচারে তো অনেক কোশ্চেন থাকতো, হ্যাঁ ওইগুলো এনাফ ছিল কনসেপ্ট বিল্ড আপ করার জন্য হ্যাঁ কম্পিটিটিভ লেভেলে? কনসেপ্ট বিল্ড আপ করার জন্য সেগুলো এনাফ। আর আমি কি করতাম মেইনলি ক্লাসটা একবার করে নিলাম, দেন পিডিএফটা মানে ক্লাসটা শেষ হয়ে গেল, ক্লাসের সময় তো ধরো যে মানে সলভ করছিলাম হ্যাঁ, খাতায় নোট সাথে সাথে, করছিলে? দেন
ক্লাস শেষ, তারপর সেই কোশ্চেন গুলোকে মানে আবার ইলাস্ট্রেশন গুলোকে আবার হুম মানে নিজে থেকে একবার আবার করতে। আবার এবার শুনে রাখো সবাই যারা এবছর এক্সাম দেবে, হুম লেকচার দেখার পরও যে লেকচার নোটটা হলো সেটা আরেকবার তোমাকে চর্চা করতে হবে, দরকার হলে নিজে আরেকবার লেখো, হ্যাঁ তাহলে কিন্তু ওই পুরো জিনিসটা সেট হয়ে যাবে। হ্যাঁ এবার ওখান থেকেই কোশ্চেন আসবে, এবার কোশ্চেন সলভের জন্য তোমাকে হিউজ প্র্যাকটিস করতে হবে। কোশ্চেন প্র্যাকটিসের জন্য কি কি করেছিলে? পিওয়াইকিউ, পিওয়াইকিউ মেইনলি ডাব্লিউবিজেই ডব্লিউজি পিওয়াইকিউ করেছো, আর পিওয়াইকিউ করেছি, আর যেই মেন্সের সব করেছি বলা চলবে না, মানে পুরোনোগুলো করেছো করেছি যেগুলো আমি মোটামুটি। বলেছিলাম 2002 হ্যাঁ, থেকে 2018? নিট করিনি, মেইনলি যেই দিকেই আর কি ফোকাস ছিল। ওই কেমিস্ট্রির জন্য কিছুটা নিটের আর কি কোশ্চেন দেখেছিলাম জাস্ট। কেমিস্ট্রিতে নিটটা দরকার ছিল, হ্যাঁ ওই কেমিস্ট্রি, লেভেলটা ঠিক আছে। হ্যাঁ এক্সাম এক্সাম টাইমটা তোমার কেমন গেছে এক্সামের দিন? এক্সামের দিন। হ্যাঁ, এখানে আর একটা প্রশ্ন, মক হ্যাঁ হ্যাঁ, টেস্টে তোমার কত মার্কস আসছে এখানে মক ম্যাক্সিমাম? টেস্টে মক বি টেস্টে অনেস্ট। ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে প্রথম থেকেই বলছি আর কি, হুম যেদিন মানে আর কি ফার্স্ট মক টেস্ট দিলাম আর কি। হুম তো প্রথম মক টেস্ট দিয়ে মানে কনসেপ্ট আমার মানে এইটুকু সিওরিটি ছিল যে যে কোনো কোশ্চেন আসুক মোটামুটি একটা অ্যান্সার মানে একটা লেভেল থাকবে আর কি আমার অ্যান্সার। তারপর ফার্স্ট মক টেস্টের রেজাল্ট এসেছিল 20-22 এমন। আউট অফ 120? আউট অফ 120, 20-22 তো? 20-22 মানে এমন একটা খারাপ মানে ডিমোটিভেশন চলে এসেছিল মানে সেই টাইমটাতে। যারা 20-22-এ আছো এখন মক টেস্টে, তারা শুনে নাও, 20-22 পাওয়াটা খারাপ নয়। মানে প্রথম দিকে আর কি মক হুম টেস্টটা কি যে থিওরিটা তুমি পড়ে নিয়েছো, হুম দেন মানে তোমাকে রিয়েলিটিটা ফেস করাচ্ছে হুম। যে আসলে রিয়েলিটিটা কি হয় এক্সামে, যে মানে আননোন কোশ্চেন কি হ্যাঁ করে হ্যান্ডেল আননোন করবে, আননোন কোশ্চেন, তারপরে মানে এক্সাম প্রেসার, এক্সাম টাইম প্রেসার, ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। সবকিছু নিয়ে মানে একটা এমন মানে সিচুয়েশন তৈরি হয় যে জানা জিনিস মানে এক্সামের পরে যদি ওটা মানে কি একটু টাইম যদি আরো পাওয়া যেত, হ্যাঁ হয়ে যেত। তাহলে কিন্তু মানে 50-60 এর উঠে যেত এরকম মনে হচ্ছে কোশ্চেন দেখে। কিন্তু কি ওই টাইম, টাইমের ব্যাপার থাকে, হ্যাঁ প্রেসার থাকে, মানে মক টেস্ট মেইনলি শেখাবে এক্সাম তোমার প্রেসার হ্যান্ডেল করা আর অকাত বুঝিয়ে দেবে। অকাত বুঝিয়ে দেবে মেইনলি। ও মনে মনে ভাববে যে আমি তো মানে ওই সবই জানি। রিয়েলিটিটা ফেস করবে হুম। আর কি তখনই। তারপরে আস্তে আস্তে মার্কস বাড়ছিল, হ্যাঁ তারপর মার্কস মোটামুটি বাড়ছিল, এই ম্যাক্সিমাম 30 ম্যাক্সিমাম ঘরে গেছিল, 30-র উপরেই ছিল, 48-50 এরকম এরকমও গেছে। এরকম আসছিল। লাস্টের দিকে তো 55, 55 গেছে লাস্টের দিকে। হ্যাঁ 55 ছিল। তো তারপর তারপর তো পরীক্ষায় চলে আসলো। পেপার কোয়ালিটি কেমন ছিল আমাদের? পেপার মক টেস্ট কোয়ালিটি কোয়ালিটি পেপার কোয়ালিটি সাফিসিয়েন্ট মানে সাফিসিয়েন্ট ছিল? এখানে মানে যারা আর কি মোটামুটি ভালো মার্কস পেতো আর কি, হুম তারা জিলেটে এসে মানে জিলেটের এক্সামে বসে হুম। কখনো মনে হবে না যে যে আমার কোশ্চেনটা মানে হার্ড হয়েছে। হার্ড হয়েছে, মানে যা মানে এখানে মক টেস্টের লেভেলটাই মানে সেরকম ছিল আর কি। এখানের টেস্ট আর জিলেটের টেস্ট দুটোর মধ্যে কোনটা ইজি লাগবে? মানে জিলেটটাই ইজি লাগবে ইজি যদি লাগবে যদি এখানে মক টেস্টটা মক টেস্টটা দিয়ে ঠিকঠাক থাকে। দেয়। তো এই যে তো এক্সাম হলের আগে ভয় কি ছিল? এক্সাম কালকে এক্সাম প্রিপারেশন কিরকম? কোনো ভয় ভয় ছিল? সেন্টার কোথায় পড়েছিল, মালদাতে? হ্যাঁ মানে আমার কলেজটা ছিল মালদার সামসিতে, হুম। আর মেন মালদা টাউনে আর কি ওই অক্রমণী হাই স্কুল নামে। এক্সামের দিনের কথা বলো, এক্সাম দিন কেমন গেছে? মানে এক্সামের আগের দিন আমি মালদায় চলে এসেছিলাম, হুম। আমার একটা বন্ধুর বাড়ি আছে সেখানে থেকেছে। তো তারপর সেখান থেকে সকাল সকাল বেরিয়ে যাই। এক্সামে ভয় লাগেনি যে এত বড় একটা এক্সাম দিতে যাচ্ছি? হ্যাঁ তখন তো মানে একটা ভয় ছিলই, আর এক্সামের মানে সেন্টারে গিয়ে 1 ঘন্টা আগেই পৌঁছে গেছিলাম। হুম। তারপর বসলাম আধা ঘন্টার মতো, মানে বসিয়ে রেখেছিল আমাদের। দেন মানে পেপার তখন দিল? তখন মানে মানে এতটা টেনশন হচ্ছে যে মানে যতই একটু বড় পর পর টেনশন থাকবে, হ্যাঁ টেনশন থাকবেই মানে পেপার পাওয়ার পর কোশ্চেন দেখার পর কিরকম লেগেছিল? কোশ্চেন দেখার পর কমফোর্টেবল লাগছিল? হ্যাঁ কমফোর্টেবল লাগছিল, কিন্তু তখন মানে এক্সামের দিনটা মানে কপালটা একটু খারাপ ছিল আমার বলা চলে। কেন? কারণ মানে পরীক্ষায় ওই কোশ্চেন সলভ করা শুরু করলাম ম্যাথ থেকেই। ম্যাথ থেকে? ম্যাথ করলাম, দেন ফিজিক্স, তারপর কেমিস্ট্রিতে এসে মানে একটু মানে ছিল একটু হার্ড হার্ড ছিল, আউট অফ হার্ড ছিল, সিলেবাস ছিল? আউট অফ সিলেবাস ছিল। সেখানে এসে মানে এক্সামের স্ট্রেস মানে সেদিন আর একটু ওখানটায় বেশি স্ট্রেসে হয়ে গেছে? মানে উল্টো পাল্টা করে দিয়েছে আর কি। তো মানে এরকম কিছু জিনিস যে জানা ছিল? খুবই সহজ জিনিস কিন্তু কি তখন মনে পড়ছে না, হুম। এমন একটা ব্যাপার হয়েছিল আর কি। আর ওইগুলো কি করে কাটাবে স্টুডেন্টরা নেক্সট ইয়ার যারা দেবে? যে ভয়, এক্সাম ভয়। মানে
অফলাইনে মক টেস্ট দেওয়ার চেষ্টা করতাম হ্যাঁ, আমি তাহলে mainly। ওই ফিলটা তাহলে পাবে, ওই ফিল্ডটা মানে আমি তো ওএমআর ফিল আপ করা। হ্যাঁ মানে আমি ছিলাম অনলাইনে, মানে হুম, যত মক টেস্ট যা দিয়েছি অফলাইনে মক টেস্ট দিইনি আর কি। অফলাইন দিলে বেটার হতো মনে হ্যাঁ হয়। অফলাইন দিলে তাহলে হয়তো মানে আমার মার্কসটা আরো হুম, বেটার আসতো। এক্সাম হলে হ্যান্ডেল করাটা, হ্যাঁ অনেক স্টুডেন্টের সঙ্গে বসে ওই হুম, এনভায়রনমেন্টে ফিল করা, হ্যাঁ ওটা দরকার আছে। এখন প্ল্যানিং কি? ডিপার্টমেন্ট তো চেঞ্জ করে নিয়েছিল ইলেকট্রিক্যাল থেকে কম্পিউটার সায়েন্স, হ্যাঁ তো কি আছে লাইফে প্ল্যানিং? লাইফে প্ল্যানিং কলেজ কমপ্লিট করে দেন, প্লেসমেন্ট। প্লেসমেন্ট? হ্যাঁ কম্পিউটার প্লেসমেন্ট কম্পিউটার সায়েন্সে ঢুকেছো কেন? পয়সা? মেইনলি। হ্যাঁ তাই। পয়সা? তাহলে মেন ফোকাস আছে হ্যাঁ প্লেসমেন্টের মেন উপর। ফোকাস প্লেসমেন্ট। ইউনিভার্সিটি কেমন লাগছে? ক্যাম্পাস? না ক্যাম্পাস ভালো। ভালো লাগছে? হ্যাঁ আর হচ্ছে এই যে প্রোগ্রামগুলো হচ্ছে ইউনিভার্সিটির প্রোগ্রাম, তো ওইগুলোতে পার্টিসিপেট করছো? পার্টিসিপেট। পার্টিসিপেট ইন দ্য সেন্স যাচ্ছো ওখানে, প্রোগ্রাম এনজয় হ্যাঁ করছো তো? হ্যাঁ সে তো করছে। তাহলে এইগুলো করা বাদ দিয়ে দাও। যদি পয়সা চাই তাহলে তোমাকে প্লেসমেন্ট করতে গেলে স্কিল তৈরি করতে হবে, ঠিক আছে? তো তার জন্য স্কিল তৈরি করার জন্য এখন কি চিন্তা ভাবনা করছো? এই যেটা ট্র্যাডিশনাল ক্যাম্পাসে পড়ানো হয় ওটা বাদে কোনো কিছু করছো কোডিং ফোডিং নিয়ে? কোডিং মেইনলি আমাদের তো কম্পিউটার সায়েন্স মানে হ্যাঁ, কোডিং তো আছে। সাবজেক্টেই কোডিং। এক্সট্রা এইগুলো কি করছো? এক্সট্রা আপাতত মানে আমাদের মানে একটু প্রেসার বেশি হয়ে গেছে অ্যাকচুয়ালি সেমিস্টার সেমিস্টারটা। সাপ্লি ক্লিয়ার করতে হবে। সাপ্লি ক্লিয়ার বলতে এখনো ও, তো সাপ্লি তো পাওনি, সাপ্লি এখনো তো যদি চলে পরীক্ষা আসে? হয়নি। সাপ্লি যদি চলে এখনো তো আসে? পরীক্ষা হয়নি তো, মানে আর কি যারা আর কি এমনি আগে থেকে স্টুডেন্ট ছিল হ্যাঁ, তাদের থেকে মানে আমি আমার একটু। ডব্লিউবিজিএদের এক্সাম হয়ে গেছে, যারা হ্যাঁ ডব্লিউজিতে এসছে, তোমাদের হয়নি। হ্যাঁ কিন্তু আবার ফোর্থ সেমের ক্লাস আবার স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, মানে এখন দুটো সেমিস্টারের পর একসাথে পড়তে হচ্ছে থার্ড মানে। সেম ফোর্থ সেম? হ্যাঁ থার্ড সেম ফোর্থ সেম পুরো পড়তে হচ্ছে। ঠিক আছে, তো তুমি নেক্সট নেক্সট ইয়ারে মানে এই ইয়ারই প্রায় তো এক্সাম আছে আর 5 মাস পর, তো নেক্সট স্টুডেন্ট যারা দেবে এক্সাম তাদের জন্য তুমি কি বলতে চাও? মেনলি যারা 10 পাস করে এসছে, হুম। যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স নেই, তারা কি করবে লাস্ট বোর্ডের আমি অ্যাডভাইস? আমি এটাই বলবো, যারা মানে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসছে তারা মানে ফার্স্ট ইয়ার থেকেই মানে লেগে যেতে হবে আর কি একদম পুরো। ফার্স্ট ইয়ার থেকে হ্যাঁ করতে হবে? একদম একদমই লেগে যেতে হবে। সেমিস্টার তো ওই সাবজেক্টের উপরে হুম, মানে ক্লিয়ার হয়ে গেল সেমিস্টার, ওই পড়ার থেকেই আর কি। আর ধীরে ধীরে কনসেপ্ট বিল্ড হবে, তারপর থার্ড ইয়ার থেকে মানে থার্ড ইয়ারের স্টার্টিং এ আর কি হুম। ওই মক টেস্ট একটা দুটো করে দেওয়া স্টার্ট করলো ব্যাস। আর সব থেকে বড় কথা মানে কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে। হ্যাঁ, থ্রু আউট 3 বছর হোক বা 2 বছর হোক পড়ে হ্যাঁ যেতে হবে। হ্যাঁ পড়ে যেতে হবে। তাই বলে এই নয় যে কেউ সেকেন্ড ইয়ারে উঠে গেছে এখন মানে ফার্স্ট ইয়ার থেকে সেরকম ভালো করে পড়েনি হুম, তাহলে হবে না, মানে চেষ্টার অসাধ্য কিছু নেই। যেদিন শুরু করবে যদি সেদিন থেকে পড়তে হবে রেগুলার। হ্যাঁ মানে রেগুলারলি পড়ে যেতে হবে। ওকে, তো অল দ্য বেস্ট সবাইকে। নেক্সট ইয়ার তোমাদের আরো 5 মাস আছে, 5 মান্থ। তো 5 মান্থের প্রিপারেশন চালাও। আর তো তোমরাও এরকম একটা কিছু অ্যাচিভ করো, যাদবপুরে পাও, প্লাস আরো যে গভর্নমেন্ট কলেজগুলো আছে মিনিমাম যাদবপুর, কল্যাণী, জলপাইগুড়ি, 3টা কলেজ তোমাদের টার্গেট থাকবে, এর মধ্যে যেন হয়ে যায়। তো 49 র্যাঙ্ক করেও হয়। যাদবপুর কম্পিউটার সায়েন্স আছে। তো আর্টস ব্যাকগ্রাউন্ড শুধু এ না যে 9 র্যাঙ্ক করেছে জেনারেলে এমডি, তো তারাও ছিল কিন্তু আর্টস ব্যাকগ্রাউন্ড, তো ব্যাকগ্রাউন্ড কোনো ম্যাটার করে না, পড়তে হবে, হার্ডওয়ার্ক করতে হবে। ওকে, অল দ্য বেস্ট, টাটা।